নমস্কার। বাংলা স্পেয়ারের রাত্রি ৯টার ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সমাধিস্থল কোথায় হবে সে প্রশ্নের মীমাংসা এখনো পর্যন্ত হয়নি। বস্তুত বিষয়টি নিয়ে কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে কাজিয়া শুরু হয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু এবং কংগ্রেস মোটামুটি পায়ে পা দিয়ে এ বিষয়ে ঝগড়া করছে, এতেও কোনো সন্দেহ নেই। সবাই যখন আমরা অপেক্ষা করছিলাম যে এবার হয়তো যে কোনো দিন মনমোহন সিংয়ের সমাধিস্থলের এলাকা চিহ্নিত হবে, ঠিক সেই সময় না চাইতে জলের মতো অন্য একটি খবর এসে পৌঁছল প্রণব মুখোপাধ্যায়ের কন্যার কাছে। গতকাল সরকারিভাবে তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে তার বাবা প্রণব মুখোপাধ্যায় একটি সমাধি তৈরি করবে কেন্দ্রীয় সরকার। খবরটা পেয়ে একমাত্র কন্যা শর্মিষ্ঠা সে স্বভাবতই উল্লসিত, এতটাই উল্লসিত যে সে তার নিজের এক্স হ্যান্ডেলে এ বিষয়ে তার যা আবেগ সেটা প্রকাশ করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সে সোজা দৌড়ে গেছে তার কাছে এবং গিয়ে করজোড়ে তাকে জানিয়ে এসেছেন যে আমরা কৃতার্থ, আমাদের ধন্যবাদ জানানোর সত্যি ভাষা নেই। সবচেয়ে বেশি করে এইটা আমাদের ভালো লাগছে এই কারণে যে আমরা তো এটা চাইনি, তা সত্ত্বেও হঠাৎ নরেন্দ্র মোদী সরকার যে এই সিদ্ধান্ত নিলেন এবং বাবাকে এই দুর্লভ সম্মান জানানোর আহ, সিদ্ধান্ত নিলেন, তাতে তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এতে কোনো সন্দেহ নেই যে যে কোনো সন্তান বাবার এই সম্মান প্রাপ্তিতে উল্লসিত হবেন, আবেগে ভাসবেন। শর্মিষ্ঠা নিজেও একদা সক্রিয়ভাবেই কংগ্রেস দল করতেন। দিল্লি থেকে একবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, হেরে গেছেন। সম্প্রতি আমার মনে হয় তিনি আর কংগ্রেস দলে নেই, বরং সুযোগ পেলেই কংগ্রেসের বিরুদ্ধে এক প্রস্থ বিষোদ্গার উদ্গীরণ করে দিতে তাকে আর কুণ্ঠিত দেখি না। এই যেমন মনমোহন সিং এর মৃত্যুর পরে তিনি অযথা কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছিলেন যে তার বাবার মৃত্যুর পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কিন্তু কোনো শোক প্রস্তাব পাশ করেনি। এই বিষয়টা নিয়ে তিনি কংগ্রেসের একজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন যে সাধারণত রাষ্ট্রপতি মারা গেলে দলীয় শোক বার্তা প্রকাশ করার নিয়ম নেই। শর্মিষ্ঠা বলছেন যে তাকে ওই সিনিয়র নেতা একেবারে মিথ্যে কথা বলেছিলেন, কেননা তার বাবার ডায়েরি থেকে তিনি দেখেছেন যে কে আর নারায়ণনের মৃত্যুর পরে তিনিও রাষ্ট্রপতি ছিলেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি বৈঠক ডেকেছিল এবং সেই বৈঠকে নারায়ণনের শোক প্রস্তাব পাশ করা হয়েছিল। শর্মিষ্ঠা যেটা সম্ভবত ভুলে গেছেন সেটা হলো কংগ্রেস দলে এখন আর কোনো প্রণব মুখোপাধ্যায় নেই। যদি থাকতো তাহলে এই ধরনের বিচ্যুতি দলের তরফে কিছুতেই হতে পারত না। তার কারণ দলের নীতি, দলের ট্র্যাডিশন, দলের ইতিহাস, কোন সময় কোন কাজটা করতে হবে, এইসব ব্যাপারে প্রণববাবুর যা জ্ঞানগম্যি ছিল সেটা আজকের কংগ্রেস দলে কারুর ধারে কাছে আসে বলে আমার অন্তত মনে হয়। এক নম্বর কথা হলো প্রণববাবুর প্রজন্মের নেতা বলতে এখন একজন মল্লিকার্জুন খাড়গে আছেন অশীতিপর, কিন্তু খাড়গের সঙ্গে তো আর প্রণববাবুকে একই বন্ধনীতে কখনো আনা যাবে না। কিন্তু সে প্রসঙ্গ থাক, আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, বাঙালি জাতি আমাদের দুটো পরিচয় আছে, যে পরিচয়গুলো আমরা সাধারণত গোপন রাখতে চাই, কিন্তু
ওই চর্মরোগের মতো জামা কাপড় খুললেই সেটা দগদগে ঘা হয়ে বেরিয়ে আসে। সেই রোগের প্রথম রোগটি হলো পরশ্রী কাতরতা, যে কারণে আমরা বলি বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত। কেন কাঁকড়ার জাত? না, কারুর যদি আমরা দেখি যে একটু ভালো হচ্ছে বা তার উন্নতি হচ্ছে বা সে একটু এগিয়ে যাচ্ছে, অমনি কি করে তাকে নামানো যায় এবং তার সেই কৃতিত্বটাকে খাটো করে দেখানো যায়, সেটার ব্যাপারে বাঙালি যতটা তৎপর হয়ে ওঠে, ভারতবর্ষের অন্য কোনো জাতি সেই কাজটি করেন। এবং এই কথাটা যে ১৬ আনার উপর ১৮ আনা সত্য, এটা আমি গোটা ভারতবর্ষ জুড়ে সাংবাদিকতা করে মর্মে মর্মে উপলব্ধি করেছি। দ্বিতীয় আরেকটি কথা, যে কথাটা বেশিরভাগ সময় অনুচ্চারিত থাকে, সেটা হলো বাঙালির চাইতে ক্ষুদ্র মনা জাতীয় খুব কম আছে। অর্থাৎ একজন বাঙালির স্বীকৃতিতে বাঙালি উচ্ছ্বসিত হচ্ছে, এইরকম ঘটনা আপনারা কদাচ দেখতেই পাবেন না। নইলে প্রণব মুখোপাধ্যায়, যিনি বীরভূমের কীর্ণাহার গ্রাম থেকে উঠে দিল্লিতে টানা ৫০ বছর পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে কংগ্রেস রাজনীতিতে দাপিয়ে বেরিয়েছিলেন, তার স্মৃতিতে কেন্দ্রীয় সরকার যখন একটা সমাধি গড়ার পরিকল্পনা নিল, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী কি সেটাকে সাধুবাদ জানিয়ে একটি শব্দও ব্যয় করলেন না। তিনি কোন ধনধান্যে পুষ্পে ভরা নামক স্টেডিয়ামে দাঁড়িয়ে আবার তার সেই পরিচিত একেবারে বিশুদ্ধ মিথ্যাচার করে তার নিজের বয়স ৫ বছর কমিয়ে দিলেন। অথচ প্রণব মুখোপাধ্যায়ের নামটি একবারের জন্য উচ্চারণ পর্যন্ত করলেন না। অথচ সত্যটা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করুন আর নাই করুন, এই খবরে তার যতই গাত্রদাহ হোক বা না হোক, প্রণববাবুই হতে চলেছেন প্রথম বঙ্গ সন্তান রাজনীতিক যার সমাধি দিল্লিতে ওই স্মৃতিস্থলে রাজঘাটের প্রান্তে নির্মিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে প্রণববাবুর চাইতে বড় মাপের কোনো রাজনৈতিক নেতা কি দিল্লিতে যাননি বা পশ্চিমবঙ্গে ছিলেন না? অবশ্যই ছিলেন। কিন্তু আজকের দিনে এই মুহূর্তে সেই প্রসঙ্গটা তো প্রাসঙ্গিকই নয়। সবচেয়ে প্রাসঙ্গিক কথা হলো যে আমাদেরই একজন নেতা, যিনি এই ২০২০ সালের অগস্ট মাস পর্যন্ত জীবিত ছিলেন, করোনা কাল না এলে যিনি হয়তো এখনো আজ পর্যন্ত জীবিত থাকতেন, তাকে যখন এই ধরনের একটা দুষ্প্রাপ্য সম্মান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তখন আমি কি সেটা একটা ক্ষুদ্র রাজনৈতিক আমার দৃষ্টিভঙ্গি থেকে বিচার করব, না আমার জাতিসত্তা সেখানে জাগ্রত হয়ে উঠবে? আমি লিখে দিতে পারি, এই ঘটনা যদি কোনো মারাঠির ক্ষেত্রে ঘটত, কিংবা অন্ধ্রপ্রদেশের কোনো তেলেগুভাষীর ক্ষেত্রে ঘটত, কোনো তামিলিয়ানের ক্ষেত্রে ঘটত, তাহলে রাজ্যে সেদিনকে একটা বড় রকমের উৎসবের পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আমরা বাঙালি কাউকেই তো গাল দিতে ছাড়িনি। বিদ্যাসাগর, রামমোহন, রবি ঠাকুর ছাড়া কে ধরে একদিকে তো যা পরশ্রী কাতরতা দেখানোর তা দেখাবই, অন্যদিকে ইঁদুরের মনও বোধহয় আমাদের বাঙালির মনের হৃদয়বত্তার চাইতে বড় হয়। প্রণবদার ঘটনাটা সেটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে আমি কি খুশি? অবশ্যই খুশি। তার কারণ এই নয় যে প্রণববাবুর সঙ্গে আমার অত্যন্ত ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল, তার কারণ এও নয় যে আমি তাকে নিয়ে
একটি বই লিখেছি, প্রথম নাগরিক তার নাম। সেই বইটি এখনো পাওয়া যায়, কারিগর হচ্ছে তার প্রকাশক। বইটি প্রাণকেন্দ্রে রয়েছেন প্রণববাবু, কিন্তু তাকে নিয়েই বইটি লেখা নয়, তার জীবনে যে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের আমি তাকে ধরার চেষ্টা করেছি, এবং তার মধ্যে ব্যক্তি প্রণববাবু ছাড়াও আরো অসংখ্য বিষয় আছে। আপনারা কেউ যদি সেই বই পড়তে চান তাহলে আমি খুবই খুশি হব। আমি খুশি একজন বঙ্গ সন্তান হিসেবে। আমি প্রণব মুখোপাধ্যায়ের সন্তান নই, শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সেই দাবি করতে পারে, এবং শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কিন্তু সত্যি কথা বলতে কি প্রণববাবুর শেষ জীবনে অন্ধের যষ্টির মতো ছিলেন। প্রণববাবু একটা অভ্যেস ছিল, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে, সে রাত্রি 3টে হোক আর 4টে হোক আর ভোর 5টা হোক, তিনি সেদিনকার ঘটনাবলীর মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলো নিজের ডায়েরিতে না লিখে তিনি কখনো দিনের কাজ শেষ করতেন না। এবং হি ওয়াজ এ স্টিকলার টু রুলস। এই যে তার স্বভাব ডায়েরি লেখা, সেটা কিন্তু মানে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যত গুরুতর পরিস্থিতির মধ্যেই পড়ুন না কেন, শুতে যাওয়ার আগে ডায়েরি তিনি লিখবেনই লিখবেন। এবং সেই ডায়েরিগুলো আমার মতে ভারতবর্ষের রাজনীতির একটা বিরাট পর্বের খবরের খনি। সেই খনি থেকে সামান্য একটু ব্যবহার করে শর্মিষ্ঠা তার বাবাকে নিয়ে একটি বই লিখেছেন। আমি সেটা পড়েছি, কিন্তু খুব পাতে দেওয়ার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয়নি। তার চেয়েও বড় কথা, সম্ভবত প্রণববাবু তাকে নিষেধ করেছিলেন যে আমার ডায়েরিতে এমন অনেক তথ্য আছে যে তথ্য কিন্তু তুমি কখনো জনসমক্ষে এনো না। অথচ ওই ডায়েরিগুলো আগামী দিনের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা যুগান্তকারী কাজ করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখন প্রশ্নটা হলো, দ্বিতীয় প্রশ্ন যেটা উঠবে সেটা হচ্ছে, হঠাৎ করে নরেন্দ্র মোদী এত প্রণব প্রেম উথলে উঠল কেন? এর একটা প্রেক্ষাপট আছে। এক্সাক্ট কারণটা আমি কখনো জানতে পারিনি, কিন্তু আমাকে প্রণববাবু বলেছেন যে প্রধানমন্ত্রী স্বয়ং যখন তার সঙ্গে দেখা করতে আসতেন, সেটা রাষ্ট্রপতি ভবনে হোক বা তারপরে তিনি যে সরকারি বাংলোতে ছিলেন সেখানে হোক, এসে ঢোকার সময় এবং বেরোনোর সময় তার পায়ে হাত দিয়ে প্রণাম তিনি করতেনই করতেন। অর্থাৎ কোনো একটা কারণে প্রণববাবুকে নরেন্দ্র মোদী দীর্ঘদিন যাবৎ অসম্ভব সম্মান করতেন। এবং আপনাদের যদি স্মরণে থাকে, 2014 লোকসভা নির্বাচনে কলকাতার প্রথম জনসভায় তিনি একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সঙ্গে জোট করার আহ্বান জানিয়েছিলেন, অন্যদিকে তেমনি বলেছিলেন যে আপনাদের তাহলে দু হাতে দুটো লাড্ডু তো থাকবেই, এক হাতে লাড্ডু আমি, এক হাতের লাড্ডু মমতা বন্দ্যোপাধ্যায়, আর মাথার উপরে থাকবেন প্রণব দা, প্রণব মুখার্জিও নন। তার মানে তার সঙ্গে প্রণববাবুর ব্যক্তিগত ঘনিষ্ঠতার একটা কি বলবো প্রতিফলন সেই 2014 সালের প্রথম নির্বাচনী সভায় কলকাতার বুকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আমাদের জানান দিয়ে গিয়েছিলেন। তারপরে আমি বেশ কিছু ঘটনার সাক্ষী, যেমন ধরুন রাষ্ট্রপতি ভবনে কোনো মন্ত্রী ফাইল টাইল নিয়ে প্রণববাবুর সঙ্গে দেখা করতে আসার আগে নরেন্দ্র মোদী একটা নিদান দিয়েছিলেন যে
প্রণবদার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে আপনারা প্রত্যেকে খুব ভালো করে হোমওয়ার্ক করে যাবেন। যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটা নিয়ে কিন্তু ওই ভদ্রলোক আপনাদের এমন সব প্রশ্ন করবেন যার উত্তর দিতে আপনাদের থতমত খেয়ে যেতে হতে পারে। এমনকি এই আদেশটা বা এই অনুরোধটা বন্ধু অরুণ জেটলিকেও বারবার দিয়েছিলেন নরেন্দ্র মোদী। অরুণ জেটলি যেহেতু প্রথমে অর্থমন্ত্রী ছিলেন এবং আমাদের প্রণবদা অন্তত 2 দফায় দেশের অর্থমন্ত্রী থেকেছেন, অতএব একজন অনুজ অর্থমন্ত্রী বগল দাবা করে ফাইল নিয়ে গেলে অগ্রজ অর্থমন্ত্রী যে প্রশ্ন বানে তাকে বিদ্ধ করে ছাড়বেন, এটা নরেন্দ্র মোদী যেমন বুঝতেন তেমনি অরুণ জেটলিও বুঝতেন। এবং সেই কারণে প্রণববাবু একটা অন্য ধরনের সম্পর্কের রসায়ন তৈরি করতে পেরেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এই যে প্রণব মুখোপাধ্যায়কে হঠাৎ করে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাও তো আলটিমেটলি ইতিহাস বলবে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার মানে একজন কংগ্রেসী নেতা যিনি সারাটা জীবন কংগ্রেস ছাড়া আর কিছু করেননি, মাঝখানে 2-1 বছর একটা ব্যর্থ চেষ্টা করা ছাড়ান একটা নিজস্ব দল গড়ার, যিনি বিজেপির সঙ্গে সম্মুখ সমরে নেমেছেন সংসদের ভিতরে বাইরে দীর্ঘ 40-50 বছর ধরে, সেই মানুষটাকে বিজেপি ক্ষমতায় এসে এই যে স্বীকৃতি দিল, তার পিছনে কি রাজনীতি নেই? অবশ্যই আছে। এই যে পিভি নরসিংহ রাওকে স্বীকৃতি দেওয়া, চরণ সিংহকে এতদিন পরে ভারতরত্ন দেওয়া, এমনকি কর্পূরী ঠাকুরকে হঠাৎ করে ইতিহাসের একেবারে অন্ধকার থেকে তুলে এনে তাকেও ভারতরত্ন দেওয়া, এই প্রতিটি সিদ্ধান্তই হচ্ছে রাজনৈতিক। রাজনীতিবিদ রাজনীতির কাজ করবেন, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। আর পিভি নরসিংহ রাওকে এবং আমি মনে করি প্রণব মুখোপাধ্যায়কেও নরেন্দ্র মোদী এই অবিস্মরণীয় স্বীকৃতি দিলেন প্রধানত 10 নম্বর জনপথের জ্বলুনি হবে এ কথা ভেবেই। সুতরাং তিনি যেটা করেছেন সেটা মহৎ, কিন্তু তার উদ্দেশ্যটা 100% মহৎ এ কথা আমি কিছুতেই বলতে পারবো না, কেননা এর মধ্যেও প্রচ্ছন্ন রাজনীতি আছে। একদিকে যেমন তিনি দেখাতে চান যে যোগ্যতার স্বীকৃতির ক্ষেত্রে তার সরকার দলের বাছবিচার করে না, অন্যদিকে যেটা অঘোষিত হয়ে আছে সেটা হলো তিনি জানেন কি করে প্রতিপক্ষকে প্যাঁচে ফেলতে হয়। অন্যথায় যখন মনমোহন সিংয়ের সমাধিস্থল কোথায় হবে তা নিয়ে দিল্লিতে নানা রকম জল্পনা চলছে, সেই সময় কথা নেই বার্তা নেই হঠাৎ প্রণব মুখোপাধ্যায়ের সমাধি কোথায় হবে সে সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে সেটা তার সন্তানকে জানিয়ে দিল। এটা যা আমরা ভাবি তা কিন্তু নয়, এর পিছনেও আসলে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর মুখ নরেন্দ্র মোদীকে কিছুটা হলেও তাড়া করে বেড়াচ্ছে। এবার প্রশ্ন হলো, প্রণব বাবুর অটল বিহারী বাজপেয়ীর সমাধি আছে এই স্মৃতিস্থলে, রাজঘাট সংলগ্ন এলাকা। সম্ভবত মনমোহন সিং এর সমাধিও এই স্মৃতিস্থলেই হবে। অটল বিহারী বাজপেয়ীর পাশে সমাধিতে শায়িত থাকবেন না
কিন্তু সমাধি তৈরি হবে প্রণব মুখোপাধ্যায়। এটাকে যদি এখন আমরা বিতর্কটাকে অন্য দিকে ঘুরিয়ে দিয়ে বলতে চাই যে আচ্ছা, প্রণববাবু কি সত্যি এই দুষ্প্রাপ্য সম্মান পাওয়ার যোগ্য? একই কথা যখন তিনি ভারতরত্ন পেয়েছিলেন তখনও কিছু লোক তুলেছিল। আর এক্ষেত্রে তো এই প্রশ্নটা বারে বারে আসবে, কেননা হি ইজ এ প্রাউড সান অফ বেঙ্গল নাকি বলেছেন নরেন্দ্র মোদী। সেটা যেমন সত্যি, তেমনি এটাও একটা নির্মম পরিহাস যে প্রণব মুখোপাধ্যায় বাংলার রাজনীতিক ছিলেন, বাঙালির রাজনীতিক কোনোদিন হয়ে উঠতে পারেননি। তার কারণ তার পুরো রাজনৈতিক জীবনটাই কেটেছে বাংলার বাইরে, দিল্লিতে, এবং প্রধানত কেন্দ্রীয় রাজনীতির একেবারে ভর কেন্দ্রে। ফলত পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বলুন বা পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে বলুন, যে ধরনের সম্পৃক্ততা আর 5 জন কংগ্রেস নেতার আছে, প্রণব বাবুর সেটা ছিল না। এমনকি এই পশ্চিমবঙ্গ থেকে তিনি দুবার অতীতে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ারও চেষ্টা করেছিলেন। একবার মালদা থেকে গোহারান হেরে যান, দ্বিতীয়বার 1980 সালে ইন্দিরা গান্ধীর একেবারে সুস্পষ্ট আপত্তি সত্ত্বেও বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। আপনাদের এই গল্পটা একটু শুনিয়ে দিই, প্রণববাবুর মুখ থেকেই শোনা, আমার বইয়েও আমি সেটা লিখেছি। প্রণববাবু হঠাৎ গোঁ ধরে বসেন যে তিনি 1980 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বোলপুর থেকেই করবেন। এই খবরটা শুনে ইন্দিরা গান্ধী যতটা বিস্মিত তার চাইতে বেশি বিরক্ত এবং কিছুটা উদ্বিগ্ন হয়েছিল। হয়ে প্রণববাবুকে ডেকে এনে নিজের ঘরে তিনি জানতে চেয়েছিলেন, হ্যাভ ইউ গান ম্যাড? প্রণববাবু বললেন, কেন? বল, তুমি বোলপুরে কংগ্রেসের টিকিটে ইলেকশন লড়তে যাচ্ছ? বলে, হ্যাঁ, সেটাই আমার ইচ্ছে। বলে, তুমি তো ওখানে 2 লাখ ভোটে হেরে আসবে, ওই সিট থেকে কখনো তুমি কোনোদিন জিততে পারো? তো তখন মাথা চুলকে প্রণববাবু তো আর ইন্দিরা গান্ধীর সঙ্গে তর্ক করবেন না, তিনি খুব বিনয়ের সঙ্গে বলেন যে দেখুন, এটা আমার একটা ইচ্ছে, আফটার অল বীরভূম আমার জেলা, আমি হেরে গেলে হেরে যাব, কিন্তু আপনি আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগটা দিন। প্রণববাবু সম্পর্কে এমনই দুর্বলতা ছিল তার নেত্রী যে তিনি তাকে অনুমতি দিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী যে ভবিষ্যৎবাণী করেছিলেন 80 বোলপুর লোকসভা নির্বাচনের ফলাফলে, তার চেয়েও খারাপ ফল করলেন প্রণব মুখোপাধ্যায়। এবং তখন তার দুশ্চিন্তা হলো যে আমি তো যেচে পড়ে ভোটে দাঁড়িয়ে হেরে গেলাম, যদিও রাজ্যসভার সদস্য পদটা তখনও আছে। একজন হেরে যাওয়া প্রার্থীকে কি আর ইন্দিরা গান্ধী তার মন্ত্রিসভায় জায়গা দেবেন? দেওয়াটা কি সম্ভব, সমীচীন? এই উদ্বেগ নিয়ে তিনি যখন বোলপুর থেকে কলকাতায় এসে নিজের বাড়িতে চুপটি করে বসে আছেন, সেই সময় দিল্লি থেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তার কাছে ফোন আসে, পরের প্লেনেই আপনি দিল্লিতে চলে আসুন। দিল্লিতে নেমে পালাম বিমানবন্দরে প্রণববাবু দেখলেন যে স্বয়ং সঞ্জয় গান্ধী টারম্যাকে দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করবেন বলে। সঞ্জয়কে দেখে প্রণববাবু তো প্রথমে খুব ঘাবড়ে গেলেন, তারপর গাড়িতে উঠে জিজ্ঞেস করলেন, হঠাৎ তুমি এখানে এসেছো কেন আমাকে রিসিভ করতে? তখন সঞ্জয় তাকে বলেছিলেন যে বোলপুরে হেরে যাওয়ার পরে আপনি যে ডিপ্রেশনে চলে যাবেন, মাম্মি সেটা খুব ভালো বুঝতে পেরেছে, সেই জন্যই তিনি আমাকে আদেশ দিয়েছেন
যে তুমি স্বয়ং গিয়ে প্রণবকে পালাম বিমানবন্দর থেকে তুলে সোজা আমার বাড়িতে নিয়ে আসবে, আমি ওকে বলে দেব যে ওর মন্ত্রিত্ব যাচ্ছে না। এই ছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্কের গভীরতা, যেটা অত্যন্ত প্রণববাবুর কাছেও দুর্ভাগ্যের, কংগ্রেসীদের কাছেও হয়তো কিছুটা দুর্ভাগ্যের। সেটা হলো ইন্দিরা গান্ধীর মৃত্যু আর কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক, এর মধ্যে একটা প্যারাডাইম শিফট অবশ্যই হয়ে গিয়েছিল। প্রথমে তো অরুণ নেহরুর পরামর্শে মায়ের টিমের প্রত্যেককে কচুকাটা করেছিলেন রাজীব। তো এন্টায়ার রাজীবের জমানায় 84 থেকে 89 প্রায় প্রণববাবু কংগ্রেসের ভিতরেও ছিলেন না, শেষের দিকে এসেছিলেন, কিন্তু সেটা না আসারই। তারপরে এলেন পিভি নরসিংহ রাও, এবং পিভি নরসিংহ রাও প্রণববাবুর সঙ্গে পরামর্শ করে তার ওই মতিলাল নেহরু রোডের বাড়িতে বসে মন্ত্রিসভায় কারা কারা থাকবেন সেই তালিকা চূড়ান্ত করলেন। তাতে প্রথম নাম ছিল প্রণব মুখোপাধ্যায়। অথচ পরের দিন সকালবেলা প্রণববাবু সেজে গুজে নতুন কাপড়, নতুন পাঞ্জাবি পরে টেলিফোনের সামনে বসে আছেন, কখন ক্যাবিনেট সেক্রেটারি ফোন আসে যে আপনাকে রাষ্ট্রপতি ভবনে আসতে হবে শপথ নেওয়ার জন্য। প্রণববাবু অপেক্ষা করলেন করলেন করলেন, সেই ফোন আর এলো না। অর্থাৎ শুধু যে ইন্দিরা গান্ধীর পরবর্তী প্রজন্মরাই প্রণববাবুকে অবজ্ঞা করেছিলেন সেটা সত্য নয়, তার প্রাণের বন্ধু, অন্যতম পরামর্শদাতা, পরবর্তীকালে অবশ্য সেই ভুল নরসিংহ রাও কিছুটা শুধরে নিয়েছিলেন। তবু প্রথম দফায় প্রণব মুখোপাধ্যায়কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু নরসিংহ রাও জায়গা দেননি। নরসিংহ রাওয়ের মৃত্যুর পরে কি হয়েছে আপনারা সকলে জানেন। 2004 সালে প্রণববাবু প্রত্যাশাও করেননি যে তাকে, তিনি ধরে নিয়েছিলেন সোনিয়া গান্ধী হবেন, আর কোনো কারণে যদি না হন তাহলে মনমোহনকে করবেন, আমাকে করবেন না। ততদিনে আসলে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো ইন্দিরা গান্ধীর উত্তরসূরিদের সম্পর্কে, তাদের সঙ্গে প্রণববাবুর সম্পর্কে একটা অদ্ভুত ধরনের অস্থিরতা ছিল। তার মানে এই নয় যে প্রণববাবুর গুরুত্ব সোনিয়া বুঝতেন না, আবার তার মানে এও নয় যে সোনিয়া গান্ধীকে অবজ্ঞা করতেন বা উপেক্ষা করে চলতেন প্রণব মুখোপাধ্যায়। সেটা তো নয়, কেননা আমার কাছে তিনি সোনিয়া গান্ধীর যে ভাষায় প্রশংসা করেছেন, যতবার করেছেন, সেটা কোনোটাই লোক দেখানো বলে আমার মনে হয়নি, কিন্তু আমি তার মধ্যে যেতে চাই না। কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের আলোতে বিচার করলে তার পরবর্তী প্রজন্মগুলির সঙ্গে প্রণববাবুর সম্পর্কে একটা বিস্তর ফারাক ঘটে গিয়েছিল। এবং প্রণববাবুর যে পুঁজিটা ছিল তার অস্তিত্বের, সম্মানের, গুরুত্বের একেবারে সবচেয়ে বড় চালিকা শক্তি, সেটা হলো তার বিশ্বাসযোগ্যতা। কংগ্রেস ছেড়ে তিনি নতুন দল গড়ার পরে সেই বিশ্বাসযোগ্যতার প্রশ্নে একটা চিড় ধরে গিয়েছিল, যে চিড় শেষ পর্যন্ত কখনো জোড়া লেগেছে বলে আমার মনে হয়। তার চেয়েও বড় কথা, সোনিয়া গান্ধী জানতেন যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হন আর যাই হন, তার থাম ইমপ্রেশনের তলায় থাকবেন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় সে বান্দা নন। প্রণব মুখোপাধ্যায় যদি দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে সব সময় তিনি যে
সোনিয়া গান্ধীর একেবারে অনুগত শিষ্য হয়ে থাকবেন এ কথা মনে করার কোনো কারণ নেই, তা তিনি থাকবেন না। সেই ভয় থেকেই প্রণববাবুকে তিনি প্রধানমন্ত্রী করেননি। সে তো গেল এক। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গেও প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক নারায়ণ চড়ার উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। মমতা এমনকি যখন প্রণব মুখোপাধ্যায়কে কংগ্রেস প্রেসিডেন্ট পদে মনোনীত করতে পারে এই সম্ভাবনা যখন দেখা দিয়েছে, তখন মমতা কলকাতা থেকে উড়ে গিয়ে নিজেই ঘোষণা করে দিলেন যে বিরোধীদের প্রার্থী কে হবেন। তিনি বললেন হয় মুলায়ম সিং, নয় মনমোহন সিং, নয় আরেকজন, কার নাম বললেন, আব্দুল কালাম আজাদ। এই তিনজনের নাম তিনি ঘোষণা করে বসে দিলেন। প্রণববাবু পরে আমাকে রসিকতা করে বলেছিলেন, মমতা যদি আমার নামটা অপোজ না করত তাহলে জানিস সোনিয়া গান্ধী আমাকে কিছুতেই রাষ্ট্রপতি পদে মনোনীত করতেন না। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রণববাবুর জীবনে শেষ পর্যন্ত একটা আশীর্বাদ হিসেবেই এসেছিল। এবং মমতার কে এই যে কংগ্রেস থেকে তাড়ানো, তার প্রধান কারিগর ছিলেন প্রণববাবু। তারপরে যখন কংগ্রেসের সঙ্গে অন্তত দুবার মমতা আবার সন্ধি করলেন, তখন আবার মমতার একমাত্র সম্ভবত কংগ্রেসের সবচেয়ে ভরসার লোকও ছিলেন প্রণববাবু। প্রণববাবু কলকাতায় তার বাড়িতে বসে আমাকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জন্য অর্থ সাহায্য চাইতে এসে এমন একটা অঙ্ক ডিমান্ড করে বসেছিলেন যে প্রণববাবু তাকে বলতে বাধ্য হয়েছিলেন যে দেখ মমতা, এত টাকা স্যাংশন করার ক্ষমতা আমার নেই, এটা করতে গেলে তোকে সোনিয়া গান্ধীর কাছ থেকে পারমিশন নিতে। সুতরাং এদের পারস্পরিক সম্পর্কের মধ্যে কখন যে রোদ আর কখন বৃষ্টি, কখন কালো মেঘ এসে ঘনাবে, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু প্রণব মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ দিন পর্যন্ত ক্ষমা করতে পারেননি। তিনি বিজেপিকে এ রাজ্যের রাজনীতিতে ডেকে এনেছিলেন বলে, এবং সে কথা বহু বছর আগে 2006-7 সালে, সম্ভবত 6 সালেই হবে, কলকাতা টিভিতে আমাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা অকুপটে বলেও ফেলেছিলেন প্রণবদা। সেইটার মিনিট খানেক একটা ক্লিপ শুনিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি। সাহায্য ছাড়া পশ্চিমবাংলায় বিজেপি কি বিধানসভায় কি লোকসভায় যেতে পারবে না। দ্যাট ইজ ট্রু। এবং এইটা আমি সারা ভারতবর্ষে আমরা একটা এক্সাম্পল রেখেছিলাম যে যে জনসংঘের জন্ম পশ্চিমবাংলায়, শ্যামাপ্রসাদের জীবদ্দশায় যে দল 18-20টা বিধানসভার আসন পেল, 2টো লোকসভার আসন পেল এবং একটা রাজ্যসভার আসনও পেয়েছিল, দেবপ্রসাদ ঘোষকে পাঠিয়েছিলেন তারা, সেই দল শ্যামাপ্রসাদের মৃত্যুর পর পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। মমতার কাঁধে ভর দিয়ে তারা আবার আসলেন। একটা সাম্প্রদায়িক দলকে আমি পশ্চিমবাংলার মতো রাজনৈতিক পরিস্থিতিতে আবার তারা মাথা চালা দিক, এটা আমার কাছে গ্রহণযোগ্য না।